মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ ৬ সহযোগী সহ গ্রেপ্তার। ২ মামলায় প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড। তুলসীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। তুলসীর ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। সংখ্যালঘুদের উপর হামলা রাজনৈতিক, জানালেন ডক্টর ইউনূস। সংস্কার প্রশ্নে সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় রাজনৈতিক দলগুলো। ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার। শেখ হাসিনা পরিবারের ৩১ অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ। সাবেক বিসিবি সভাপতি পাপনের একচেটিয়া আধিপত্য, অনুসন্ধানে দুদক। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখা জাবির ৯ শিক্ষক বরখাস্ত। ঢাবি শিক্ষকদের ভূমিকা তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এবং ২ সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে খেলবেন না ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। র্যাবের হাতে ধরা পড়ল মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযানে নারীসহ সংগঠনটির 10 সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে তুললে শুনানি শেষে 6 জনকে 2 মামলায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মঙ্গলবার নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ সংগঠনটির 10 জনকে। শুনানি শেষে তাদেরকে 5 দিন করে রিমান্ডে পাঠায় আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে 16 ও 17 মার্চ ময়মনসিংহের নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের ভূমিপল্লীতে পৃথক অভিযান চালায় র্যাব 11। এ সময় আরসা প্রধান ও 3 নারী সদস্য সহ 10 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও নগদ অর্থ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। আতাউল্লাহ জুনুনির বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা সহ তার বিরুদ্ধে থাকা সব মামলার জট এবার খুলবে বলেও আশা তাদের। তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। দেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চাঁদাবাজি, ক্যাম্পের ভেতরে থাকা মাদ্রাসার অর্থ নিয়ন্ত্রণ, মাদক চোরাচালানের পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশ করে অপহরণ, হত্যা সহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল মিয়ানমারের এই সশস্ত্র সংগঠনটি। সজল দাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রভাব 2 দেশের অর্থনৈতিক সম্পর্কে পড়বে না, এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর ধর্ম উপদেষ্টা বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই। তবে সরকার এ ব্যাপারে সজাগ রয়েছে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে বাংলাদেশে সংখ্যালঘুদের বাস্তবতা নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। এই মন্তব্যের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিবাদ জানানো হয়। তাতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। তুলসী গ্যাবার্ডের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে কথা বলেন উপদেষ্টারাও। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, তার এই বক্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না। অনেকে বলছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটা আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। ওমরা হজের ভিসা জটিলতা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন সেটা সঠিক নয়। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস
তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার কাছে একই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অন্য দেশের উপর হস্তক্ষেপের শামিল। ব্যাপারটা হলো যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা আর কোনো কথাবার্তা বলতে চাই না। এটা শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরে থাকা অবস্থাতেই দেশটিতে চলছে কট্টর হিন্দুত্ববাদীদের বর্বরতা। সোমবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার অপসারণের দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে, আর এতে জারি করা হয়েছে 144 ধারা। ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ চলছে। ব্যাপক পাথর ছোড়াছুড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে শুরু হয় দাঙ্গা। পরিস্থিতি মোকাবিলায় সেখানে এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। আর এমন সময় এই সাম্প্রদায়িক উত্তেজনা চলছে যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফর করছেন। এমনকি তার ঠিক আগেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন এই মার্কিন গোয়েন্দা প্রধান। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী দিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। কথা হয়েছে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, নয়াদিল্লি ওয়াশিংটন সুরক্ষা অংশীদারি নিয়ে। সেখানে ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিংবা নাগপুরে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে কোনো উদ্বেগের বার্তা দেন কিনা সেদিকে নজর সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সিনেটর গ্যারি পিটার্স মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে এসব কথা জানান তিনি। এ সময় মার্কিন সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বিভিন্ন কমিশনের প্রতিবেদন ও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। অধ্যাপক ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো যদি সীমিত সংস্কারে রাজি হয় তবে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তবে বৃহত্তর সংস্কার চাইলে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যাবে। সংস্কার প্রশ্নে কি অনিশ্চয়তা বাড়ছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো অন্তত তাই মনে করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন ইস্যুতে সরকারের দায়িত্বশীলদের এক এক সময় এক এক ধরনের বক্তব্য বিভিন্ন মহলে ভুল বার্তা দিচ্ছে। তাই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম ঠিক করা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। কবে হবে জাতীয় সংসদ নির্বাচন এখনো রোডম্যাপ ঠিক না হওয়ায় নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে গত 3টি নির্বাচনে ভোট দিতে না পারায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এ নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সংক্ষিপ্ত সংস্কারের বদলে রাজনৈতিক দলগুলো বৃহৎ সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছরের জুনে। এর ঠিক 3 দিন পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরেই হবে জাতীয় নির্বাচন। এছাড়াও সরকারের বিভিন্ন মহল থেকে আসা বক্তব্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে রাজনৈতিক দলগুলোতে। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে যত মানে ভিন্ন ভিন্ন মত কম হবে, তত রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কমবে এবং সেটা সরকারের জন্য ইতিবাচক হবে। যদি ডিসেম্বর মাসে সরকারের মাথায় নির্বাচনের প্রশ্ন থাকে তাহলে সেইটাকে নিয়েই সামনের দিকে এবং একটা জায়গায় যাওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার প্রচেষ্টা শুরু হয়েছে। হয়তো সমঝোতার মধ্য দিয়ে যদি সময়টা একটু বাড়ানো যায়, এই চেষ্টা তো সে করবেই। আমি মনে করি যে এটা তার এক ধরনের ব্যক্তিগত কৌশল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক এক সময় এক এক বক্তব্য না বলে সরকারের উচিত হবে ক্রিয়াশীল দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত একটি সময়সীমা নির্ধারণ করা। আলোচনাটা কনসেনসাস কমিশনের মধ্যে ওই আলোচনাটা আনা যেতে পারে, যে সাইড লাইনে আসেন আমরা একটা আলোচনা করি যে নির্বাচনটা কবে করলে ভালো হয়। এখানে উনি আলোচনা করতে পারেন দলগুলোর সাথে। পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনা করে ওনার কাছে হয়তো কখনো মনে হয় যে সেটি ডিসেম্বর না হয়ে আরও একটু প্রলম্বিত, আগাম আমাদের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি সবার যেন থাকে, সেই পরিবেশটাও ক্রিয়েট করার জন্য উনি সচেতনভাবে ওইটা বলতে পারেন। নির্বাচনী প্রক্রিয়া শুরুর পাশাপাশি রাষ্ট্র সংস্কার কার্যক্রম একই সাথে চলতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশের রাজনীতিতে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আগামী 20 মার্চ শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর বৈঠক। বৃহস্পতিবার বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আর পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত 13 মার্চের মধ্যে জানাতে অনুরোধ করা হয়। রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবগুলো পাঠানো হয়েছিল। এর আগে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশন একসাথে একটা মিটিং করেছিল, যেটা আসলে কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ছিল। এখন মূলত একটা রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে আলোচনা করার একটা চিন্তা ভাবনা চলছে, যাতে করে তাদের যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে মতামত, সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। সুপারিশগুলো স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হলেও এ পর্যন্ত 15টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন। এর পরবর্তী ধাপে হয়তোবা রাজনৈতিক দলগুলোর সাথে আবার একটা গ্রুপ হিসাবে বৈঠক করা হবে। রোডম্যাপ দেওয়ার আগে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা। গত শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে গোল টেবিল বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, শেখ হাসিনা ও রেহানা সহ শেখ পরিবারের সদস্যদের 31 ব্যাংক অ্যাকাউন্টের প্রায় 395 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও সংশ্লিষ্ট অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ জব্দের আদেশ দেন। একই দিন বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নামার ঘোষণা দেয় দুদক। গত 11 মার্চ শেখ হাসিনা পরিবারের 124 ব্যাংক অ্যাকাউন্টের প্রায় 635 কোটি টাকা জব্দের পর আজ নতুনভাবে 31 অ্যাকাউন্টের 394 কোটি টাকা জব্দের আদেশ দিল আদালত। সপ্তাহের ব্যবধানে শেখ পরিবারের 1000 কোটি টাকা জব্দের বিষয়টি মঙ্গলবার সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আদালতে করা দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31 হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা জরুরি। অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় যেন হস্তান্তর করতে না পারেন, এ মর্মে তা ফ্রিজের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে গত 5 আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। 2012 সাল থেকে বিসিবির ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসা সাবেক এই সভাপতির বিরুদ্ধে এবার অনুসন্ধানে নামছে দুদক। জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড,
এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ 6 ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এর আগে গত রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে পাপন ও তার পরিবারের 27টি ব্যাংক অ্যাকাউন্টের প্রায় 34 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে 9 শিক্ষক এবং 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত 3টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। বিস্তারিত নাজবুল হুদার পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের 14 ও 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গেল 19 সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কমিটি 17 জানুয়ারি প্রাথমিক প্রতিবেদন দাখিল করে। তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 289 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে 9 শিক্ষককে ও 2 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়। অভিযুক্ত শিক্ষকগণের মধ্য থেকে 9 জন শিক্ষককে সাময়িকভাবে আমাদের যে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ আছে সেটা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। উপাচার্য বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে 15 জুলাইয়ের রাতকে বিশ্ববিদ্যালয়ে কাল রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে অধিকতর তদন্ত শেষ করে তাদের যে সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকরা জড়িত ছিল তাদের অবশ্যই গ্রেফতারি পরোয়ানা এবং তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। প্রাথমিক তদন্তে আরও 10 জন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে। এটা ছাড়াও আরও অনেক শিক্ষক যারা আছেন তাদের বিরুদ্ধেও স্ট্রাকচারাল কমিটি হয়েছে। এই স্ট্রাকচারাল কমিটি যথাযথভাবে কাজ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সেটি আবার সিন্ডিকেটে আসবে। অবসরে চলে যাওয়া সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা তদন্তে এবার গঠন হলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই কমিটি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিতর্কিত সেই শিক্ষকদের বিস্তারিত তুলে নিয়ে আসবে বলে জানান বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সাইফুদ্দিন আহমদ। জানান, বহিষ্কৃত 128 শিক্ষার্থীর অধিকাংশই ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। বিস্তারিত নাইমাল চিকুর প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, যা পণ্ড করতে 15 জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, যাতে আহত হন নারীসহ আন্দোলনরত বহু শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শুরু হয় দেশের ইতিহাসের নতুন অধ্যায়। এরই মধ্যে 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত 8 সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে, যার উপর ভিত্তি করে 128 জনকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই হামলায় শিক্ষকদের ইন্ধন খুঁজতেও কমিটি গঠন করেছে ঢাবি। 128 জনের সরাসরি অংশগ্রহণের, এই আক্রমণে অংশগ্রহণের প্রমাণ পেয়েছে। নৃশংস আক্রমণের ইন্ধনদাতা হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শিক্ষক সম্পৃক্ত আছেন কিনা, কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত আছেন কিনা সেটা খতিয়ে দেখার জন্য আরেকটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছেন। বিশ্ববিদ্যালয়ের নেওয়া এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা, তবে সাময়িক নন, চান স্থায়ী বহিষ্কার। আমার মনে হয় যে শুধু 108 জন না, আরো অনেকে জড়িত ছিল গত রেজিমে। নৈতিক শিক্ষা যাদের নেই তাদের ছাত্রত্ব বা তাদের ছাত্র হওয়ার অধিকার নাই। এই শিক্ষার্থীদের পাশাপাশি যে শিক্ষকরা এবং কর্মচারীরা এই হামলা এবং হামলার পরবর্তীতে এই গণহত্যাকে, খুনি হাসিনার এই গণহত্যাকে, জুলাই গণহত্যাকে যারা মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যথাযথ ব্যবস্থা নেই। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের অপরাধের উপর ভিত্তি করে সাজার মানদণ্ড নির্ধারণ করা হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাইম আল চিকো, নিউজ 24,
ঢাকা। দেশ অর্থনৈতিক দিক দিয়ে খাদের কিনারায় ছিল, সেখান থেকে এই সরকার তুলে এনেছে দেশকে। এখন অবস্থা আগের চেয়ে অনেক ভালো, এমন মন্তব্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই সময় এলডিসি উত্তোলনের বিষয়টি দেশের জন্য গৌরবের উল্লেখ করে তিনি জানান, 2026 সালে এলডিসি উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার। এরই মধ্যে কোনো সমস্যা হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া তুলসী গেবার্ডের মন্তব্যে দেশের অর্থনৈতিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, সেই দেশের সাথে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। না শোনেন, এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, স্মুথ মানে ধাম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, তাদের নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করায় উপত্যকাটিতে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে দখলদারদের বিমান হামলায় প্রাণ হারিয়েছে 400-র বেশি ফিলিস্তিনি। সে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে হামলা আরও জোরদার করা হবে। এমনকি স্থল হামলা চালানোর হুমকিও দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একতরফাভাবেই যুদ্ধবিরতি বাতিল করছে তেল আবিব, এমনটাই দাবি করেছে হামাস। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে তাদের মধ্যে ফোনালাপ হয়। এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ভ্লাদিমির পুতিনই এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘায়িত করছেন। সৌদি আরবে প্রায় 2 সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরল জাতীয় ফুটবল দল। তবে প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ফিরে গেছেন ইতালিতে। হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা জানান, জাতীয় দলের হয়ে খেলার জন্য এখনই প্রস্তুত না ফাহমিদুল। বাংলাদেশের ফুটবলের নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি স্বপ্ন দেখাচ্ছে নবজাগরণের। অভিজ্ঞ হামজা চৌধুরীর সঙ্গে তরুণ ফাহমিদুল ইসলামকে নিয়ে ভারতবধের মন্ত্র খুঁজছে ফুটবল ভক্তরা। তখনই সৌদি আরবে 12 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা দিলেন দুঃসংবাদ। ফাহমিদুল দলের সঙ্গে যাচ্ছে না, সে ইতালি ফিরে গেছে। আমি খুব কাছ থেকে দেখেছি ওকে, ভালো স্কিল রয়েছে। সে তরুণ হওয়ায় জাতীয় দলের জন্য এখনই প্রস্তুত না। আমার বিশ্বাস আগামীতে ও খুব ভালো করবে। হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন কোচ। একসাথে আলোচনা করে ভারত বধের পরিকল্পনা সাজাতে চান এই স্প্যানিয়ার্ড। হামজার সঙ্গে সাক্ষাতের জন্য আমি মুখিয়ে আছি। আমরা একসঙ্গে বসে ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাবো, কিভাবে ভারতকে হারানো যায়। এএফসি এশিয়ান কাপ বাছে প্রথম ম্যাচে বাংলাদেশকে আতিথ্য দিবে ভারত। প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় সুনীল ছেত্রীদের সমীহ করছেন ক্যাব্রেরা। তার বিশ্বাস লড়াইটা হবে সমানে সমান। প্রতিটা দলকেই আমি সম্মান করি, বিশেষ করে আন্তর্জাতিক দলগুলোকে। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সেটা কঠিন হবে, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। তাইফে প্রশিক্ষণের উন্নত মানের সুযোগ সুবিধা পেয়ে দলের প্রধান কোচ উচ্ছ্বসিত। 23 সদস্যের স্কোয়াড নিয়ে 20 মার্চ শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে জামাল হামজারা। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।